ভগবান, আমি এখন কি করি? রাত ৮টা বাজতে চলো, মেয়েটা এখন আমার কলেজ থেকে বাড়ি ফিরলো না কেন? ফিরবে ওকে নিয়ে কত চিন্তা করো না মামিমা। আরে বউ তোমাদের ফুলন দেবী, আর কেউ ওর কোনো ক্ষতি করতে পারবে না। তোর বাবা বাবু তো ওই কথাই বলে, তাই তো অত দূরে কলেজে মেয়েটাকে পড়তে পাঠিয়েছে। মন্দা মন্দা কি ভেবেছো বলো তো তোমরা? কোন সাহসে এই লাঠিটা আমার বাড়িতে রেখে এসেছিলে? বলো। এই নাও, ধরো এটা। তুমি বিশ্বাস করো, তোমার তোমার ইচ্ছা ছাড়া আমি কোনো কাজ করিনি গো। আমার মনে হয় মামা বাবুর মন ভোলার জন্যই এই মেয়েটাই কাজ করেছে। এই এই রমানা, বলি এই মেয়েটা সেই মেয়েটা বলে ডাকছিস কেন রে? এই সরকার বাড়ির বৌমার কি কোনো নামই নাই নাকি? ওর কোনো মান সম্মান নাই নাকি? কেন থাকবে না? ওর নাম মানবী। মানবী নামের কি ছিরি? আমি সেই কবে থেকে ভেবে বসে আছি আমার ছেলের বউয়ের নাম রাখবো জয়া। কি গো, নামটা খুব মিষ্টি না? খুব মিষ্টি, তুমি বরং ওকে জয়া বলেই ডাকবে। হ্যাঁ ডাকবো ডাকবো, নিশ্চয় ডাকবো। আমার ছেলের বউ। এই না না না, আমি ডাকবো না, আমি ডাকবো না। তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা ওকে মাঝে মাঝে ডাকতে পারো, কেমন? আমি তো একটা মেশিনের কি কোনো ইচ্ছে অনিচ্ছা থাকে নাকি? সিঁদুর দিয়ে কেনা দাসত্বের ছুটে আত্মসুখে সুতো পরিয়ে মালিক যে পোশাক তৈরি করতে চায়, মেশিনকে পরাধীনতার পাকে পাকে ঘুরে সেই পোশাকের জন্ম দিতে হয়। মন্দা, ওই অত শত কথা আমি বুঝি না বাবু। এই লাঠিটা তোমার বৌমাকে ফেরত দিয়ে বলে দেবে 5বার ম্যাট্রিক ফেল ধনঞ্জয় সরকারের মেজাজটা কিন্তু ওই এমএ বিএর থেকে কোন অংশে কম না। মুদ্রা কথা, ছেলের বউয়ের কাছে আমি হাস স্বীকার করব না। হ্যাঁ, এই তোমার ছেলের বউ, তা কিন্তু এখনো প্রমাণ হয়নি মামা। কি আজেবাজে কথা বলছিস? অজয়ের বিয়ের ছবি পাঠিয়েছিল ওরা দুজনে। সেই ছবি মিথ্যে, আমি বলছি। ও নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছে। তাছাড়া রোজ রাতে মাঝ রাতে ছাদে উঠে কার সাথে মোবাইল ফোনে কথা বলতে পারো? কি সর্বনাশ! তাহলে তাহলে ওকে দেখে সবকিছু মীমাংসা কর। ছি ছি ছি, এসব তোরা কি বলছিস? ওর ওই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হয় ওর মনে কোনো ফাঁকি আছে। আমি তো মাকে ঠকানো এত সহজ নয়। কিন্তু আমাদের সবাইকে ফাঁকি দিয়ে সেই বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কি বলছিস তুই? বুঝেছিস? এই সব হয়েছে তোর এই মামির ধারের জন্য। এর জন্য হয়েছে। ওই জানা নেই কোনা নেই কোথাকার থেকে কে এসে একেবারে কথা কথা করে বুকে টেনে নিয়েছে। আরে যাও যাও, ভেতরে গিয়ে দেখো সে কোন সম্পত্তিটা চুরি করে নিয়ে চলে গেল। হ্যাঁ, নিজের সম্পদ কেউ চুরি করে না বাবা, কারণ আপনাদের যা কিছু আছে তা সবই তো আমার স্বামী। আর ছেলের বউ হিসেবে সেই সব কিছুর এক এবং একমাত্র উত্তরাধিকারী তো আমিই বাবা। কিন্তু এই আনন্দ তো বলছে তুমি অজয়দের বউ নয়, তার কি প্রমাণ আছে? আজব তো, একটা জলজ্যান্ত মানুষকে যদি এভাবে অস্বীকার করো তাহলে আমি কেমন করে আমার নিজের পরিচয়টা তোমাদের কাছে দেবো? বাবা তুমি বরং এক কাজ করো তো, টেলিফোনে একবার নিজের ছেলের সঙ্গে কথা বলে নাও। না, মাথা নিচু করে বাড়ি ফেরা না পর্যন্ত অজয়ের সাথে আমি কোনো কথা বলবো না। হয়ে গেল বৌমা, তুমি আমাকে অজয়ের নাম্বারটা দিও, আমি কথা বলবো। হয়ে গেল। ওদিকে যে ছেলেও বাপের মতো এক গো ধরে বসে আছে, এবারে কারোর সঙ্গে কথা বলবে না, এমনকি জানো ফোন নাম্বার দিতে পর্যন্ত বারণ করেছে। বাহ বাহ, চমৎকার। নতুন নতুন কথা বলে তুমি কিন্তু নিজেই নিজের জালে জড়িয়ে যাচ্ছ। আমাদের আমাদের বিশ্বাস নেই, তুমি ছেলে খেলা করো না বৌমা। তুমি ছেলে খেলা করো না। আমি আপনাদের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করছি না মা। আমি তো প্রাণপণে সত্যি কথাটাই বলতে চাইছি, কিন্তু আপনারা সেই কথাটা কেউ বুঝতেই পারছেন না। এক চরম অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে আমার পরিচয়টা যা দেখ ভালোবাসাহীন নিষ্ঠুর অন্ধকারে হারিয়ে যাচ্ছে মা, হারিয়ে যাচ্ছে। ওরে শকুন্তলাও যে একদিন হাজার বাধা অতিক্রম করে তার অভিজ্ঞান ফিরে পেয়েছিল, মাছের পেটে রাঙকে দেখে রাজা দুষ্মন্ত তার তপস্বী স্ত্রীকে চিনতে পেরেছিলেন। আছে আছে মা, আছে। আমার কাছেও এই শকুন্তলার কাছে একটা আংটি আছে, দেখুন তো মা,
এটা চিনতে পারেন কিনা? এই তো, এই তো মনে হচ্ছে এই লাইনটি। এই দেখো না, বিদেশ যাওয়ার সময় তুমি করে গিয়েছিলে, চিনতে পারছো? এরপর তোরা, এরপর তোরা নিশ্চয়ই কি অজয়ের বউ বলে ভাবতে তোরা অস্বীকার করবি না, তাই না? তাই না? তুমি ঠিক বলেছো মামি। তোমাকে তোমাকে ভুল বুঝে আমি অনেক কথা বলেছি। তাই আমাকে তুমি ক্ষমা করো বৌদি। হ্যাঁ, আমাকে তুমি ক্ষমা করো। বেশ বেশ, সব ভুল ভ্রান্তি মিটে গেছে। চলো বৌদি, ভিতরে চলো। না, তুমি দাঁড়াও। আমি জানতে চাই এ বাড়ির বউ হয়ে তুমি কার পারমিশনে বাড়ির বাইরে গিয়েছিলে। আমি সেটা জানতে চাই, সেটা এই মুহূর্তে জানতে চাই। কি হলো? অং বং চং পূজা পার্বণের সহায়। বলি বৌমা আমাকে কালীবাড়ি নিয়ে গিয়ে পূজা করতে গিয়েছিল বাবু। কেন বাড়িতে ঠাকুর থাকতে বাইরে পুজো দিতে গিয়েছিল কেন? আজকের দিনে নাকি কালী বাড়িতে গিয়ে পুজো দিতে হয়, আর সেটাই নাকি এবারের নিয়ম, তাই কেন কেন আজকের দিনে কি এমন বিশেষত্ব আছে যে বাইরে গিয়ে পুজো দিতে হবে? আজকে আমার শ্বশুর মশাই জন্মদিন। তোমার শ্বশুরের জন্মদিন, তাতে আমার কি? হ্যাঁ, সে তো তোমার শ্বশুর, আমার কি? তোমার তোমার শ্বশুর। বুঝলে? আজকে তো 11 আশ্বিন, আজকে দিনেই তো আমরা মা মঙ্গলচণ্ডীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। হ্যাঁ, বলি পুজো হয়ে গেছে। এবার নির্মাল্য হাতে নিয়ে বলো নম মঙ্গলম মঙ্গলবারে শিবরং সর বাজের। একদম চুপ করুন। কি অঙ্গং চং মন্ত্র বলছেন? শুদ্ধ মন্ত্র উচ্চারণ করুন, শুদ্ধ মন্ত্র। ওমা মন্দা, তুমি ওকে ভালো করে বুঝিয়ে দাও, এটা কোনো হিন্দি গান কিংবা হিন্দি নাচের আসর নয়। মা, তুমি ওনাকে ভালো করে বুঝিয়ে দাও। আমি যেমন আমেরিকান নাচের স্টাইল জানি, ঠিক সেরকমই হিন্দু ধর্মের আচার আচরণগুলো কিন্তু আমি খুব ভালো করেই জানি। ও তাই নাকি? তাহলে ওই গণেশের ভুলটা তুমি একটু শুধরে দাও দেখি। যদি শুধরে দিতে পারি, তাহলে ফেলে দেওয়া লাঠিটা কিন্তু হার স্বীকার করে আপনাকে নিজের হাতে তুলে নিতে হবে। বলুন বলুন, রাজি কি না বলুন? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি রাজি, আমি রাজি আছি। যদি তুমি ওই হিন্দু ধর্ম মতে কিভাবে মায়ের মন্ত্র উচ্চারণ করতে হয় সেটা বুঝিয়ে দিতে পারো, তাহলে তোমার শর্তে আমি কিন্তু রাজি আছি। হ্যাঁ, ওই আরে কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছে কেন? তোমার বিদ্যেটা একটু দেখাও। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগৎ জননী তুমি মা মঙ্গলদায়িনী। দেবী দুর্গে জগৎ জননী তুমি মা মঙ্গলদায়িনী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। বাবু মামা, মাতৃ নামের মহিমায় আজ তোমাকেও দেবী বলে মনে হচ্ছে। আর তুমি সবাইকে হারিয়ে জিতে গেছো মা, জিতে গেছো। আমা না, আমি জিতিনি। আমার মতো অভাগী মেয়েরা যে হারতে এসেছে মা। তাই তো আমি বাবার পায়ের কাছে এই লাঠিটা নামিয়ে রেখে যাচ্ছি। কাল সূর্য ওঠার আগে যদি এই লাঠিটা বাবার হাতে না ওঠে, তাহলে তোমরাও কিন্তু কাল সকালে আমাকে এই বাড়িতে আর কেউ দেখতে পারবে না মা। কেউ দেখতে পারবে না, কেউ দেখতে পারবে না।
আর রাগ দেখাবে না বাবু, হেরেই যখন গেছেন তবে লাঠিটা তুলে নিন। এই কি বললেন মহারাজ? এই কে যেন ডাকছে আমায়, মা যাও। বলি বাবু, তাহলে লাঠিটা আমি নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই নিয়ে যাও, তাই নিয়ে যাও। এসো, তোলো ওটা, তোলো বলছে। এই নিন। এবার এবার এদিকে এসো, এদিকে এসো বলছে। এই লাঠিটা আমি তোমার পিঠে ভাঙবো শালা। ভুল মন্ত্র উচ্চারণ করে তুমি আমাকে বৌমার কাছে হারিয়ে দিলে গণেশ। আজকে আজকে ক্ষমা করবেন, আমি গণেশ পুরোহিতের ভাই গুজো গজা। গজা? হ্যাঁ, এই যে দেখুন আমার গালে আঁচিল আছে। আজকে আমিও গণেশ সেজে বাড়িতে এসে দুটো টাকার লোভে মন্ত্র টন্ত্র ভুল বলে আজ আমাকে ক্ষমা করে দেবেন, আজকে ক্ষমা করে দেবেন। বলি দয়া করে যদি ওই দক্ষিণাটা দেন। দক্ষিণা? আহ, দক্ষিণার বদলে আজ আমি তোমার মন্দিরটাই খুললাম না। খবরদার বলছি, খবরদার। আপনি ধুতিতে হাত দেবেন না। কেন কেন রে? কি করবি? নইলে কি করবি? নইলে আমি ধুতি ধুতি খুলে চলে যাব। ধুতি খুলে আজ তাহলে হার স্বীকার করে বৌমার লাঠিটা তুমি হাতে তুলে নিলে বলো? না 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 না, সেরকম কিছু নয়। আসলে আসলে এটা খুব সুন্দর জিনিস তো, তাই ভাবলাম কেউ নয় কেউ হয়তো নিয়ে চলে যাবে, তাই এটা তুলে নিয়ে গিয়ে বাড়ির এক কোণে ফেলে রেখে দেবো। হ্যাঁ, লাঠিটা ভারী সুন্দর, অজয়ের আমার পছন্দ আছে বলতে হবে। এই কার ছেলে সেটা তো দেখতে হবে। বুঝলে না, মুখে আমি যাই বলি না কেন, অজয় আমাদের ভেরি গুড বয়, ভেরি ভেরি গুড বয়। boy. You know, this is a very, very bad boy. আজ আপনি তার কাছে হেরে গেলেন কাকা বাবু। আরে সবে তো আদালতে খাতা খোলা হয়েছে বিনো, পাস ফেলের রেজাল্ট বেরুতে এখনো অনেক দেরি আছে। আমরা কিন্তু পাস ফেলের রেজাল্টের জন্য অপেক্ষা করি না কাকা বাবু, পেছনের দরজা দিয়ে এই খাতাটাকে চুরি করে নেই। আরে এই দেখুন, এটা তার রেজাল্ট। ও, তোমাদের মন্দিরের ইনজাংশন তাহলে উঠে গেছে। আপনি ভালো করেই জানেন আমি একজন পাস করা উকিল, তাই আগে থেকেই ওই মাস্টার মশাইকে দিয়ে ফাঁকা কাগজে কিছু সই করিয়ে রেখেছিলাম, আর সেখানে বয়ানটা আমি ইচ্ছে মতো লিখে দিয়ে ওই আদালতে গিয়ে কেসটাই খারিজ করে দিয়েছে। বাহ, চমৎকার! সেই কথাটা আবার তুমি বুক ফুলিয়ে বলতে এসেছো শয়তান। জেনে রাখুন, এই কেস দাঁড়িয়ে বেশি নাড়াচাড়া করলে আপনাদের পুরো পরিবারটা বিষের জ্বালাই চলবে। তাই বলছে, যদি শান্তিতে বাঁচতে চান তাহলে আমার সঙ্গে হাত মেলান। বনের হাতি কি কখনো হনুমানের সাথে হাত মেলায় বাবা? যে আমাদের গলায় ফিরবে না আর ঘরে আগুন জ্বলবে, আগুন। আর আর তাদের ঘরে যুবতী মেয়ে থাকলে তোর সেটা হবে।
মিস্টার সরকার, উনি যে কথাগুলো বলেছেন সেগুলো এক নির্মম সত্যি কথা। আপনি কি বলছেন ইন্সপেক্টর? আপনি কি বলছেন? আমার মেয়ে পন্ডিসিকা এখন কোথায় আছে? কেমন আছে সে? কেমন আছে? হাসপাতালে ভর্তি করা হয়েছে, এখনো জ্ঞান ফেরেনি। তবে ডাক্তারবাবুরা বলেছেন ভয় কিছু নেই। কে 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 আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছে? আপনি আপনি শুধু বলুন ইন্সপেক্টর, একবার আমাকে বলুন। বন্দিদেবীর জ্ঞান ফিরে এলে আমরা নিশ্চয় তার পরিচয়টা জানতে পারবো। তবে এর পিছনে তোমার ষড়যন্ত্র আছে ইন্সপেক্টর। এই শয়তানটার হাতে হাত করা দিয়ে হাজতে পুড়ে দিন। আপনি উত্তেজিত হবেন না মিস্টার সরকার। দাঁড়ান দাঁড়ান অফিসার দাঁড়ান, ওনাকে বলতে দিন। আরে বাবা, নিজের মেয়ের সর্বনাশ হলে তাদের যে কি অবস্থা হয় সেটা একবার বোঝার চেষ্টা করুন। তাই তো আজ আমি এই সমবেদনায় আকুল হয়ে খবরটা নিজেই দিতে এলাম। এই গোপন খবরটা আপনি জানলেন কেমন করে? অনাচার আর অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করা আর তার বিরুদ্ধে লড়াই করাই আমার জীবনের ব্রত অফিসার। তাই এই মন্দিরের মতো মহান কাজটা আমি আমার নিজের হাতে নিয়েছি, আর সেই কাজে যে বাধা দেবে না, 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 আমি নই, তাকে শাস্তি দেবে ভগবান। জয় জয় ভগবান, জয় শ্রীকৃষ্ণ। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। তু হাত তুলে বলে কৃষ্ণ নম। নেই নেই ভগবান নেই, ধর্ম নেই। আমি জানি অন্যায়ের কোনো বিচার হবে না। হবে বিচার নিশ্চয় হবে। এই কেস যখন আমি হাতে নিয়েছি তখন কেসটা বন্ধ হয়ে যাবে, তাই না? খকসা টাকা ধান তলায় যেমন হয়েছিল, পুলিশ যদি তার দায়িত্ব নিজে হাতে তুলে নিত। আপনার তো নিজেদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন। ছেলেবেলায় অঙ্কের ক্লাসে ভুল করলে মাস্টার মশাই কান ধরে বেঞ্চের উপরে দাঁড় করিয়ে দিতেন। আর যাদের হাতে দেশ শাসনের দায়িত্ব দিয়েছেন সেই নেতাদের ভুলে দেশটা যখন দুর্নীতি আর ভ্রষ্টাচারের অন্ধকারে তলিয়ে যাচ্ছে, কই কই তখন তাদের কান ধরে কান করে দাঁড় করাতে পারেননি। ইন্সপেক্টর, তার শাস্তি দেওয়ার বদলে তাদেরকে আপনারা ভোট দিয়েছেন। তাদের তৈরি গুন্ডা বাহিনী পাড়ায় পাড়ায় ওরা তো কত আখড়া তৈরি করছে, তাদের গায়ে হাত দিলে থানা ঘেরাও হচ্ছে। প্রতিবাদে আপনারা কেউ কোনদিন কোন পার্টি অফিস ঘেরাও করতে পারেন? সেই অজুহাতে বুঝি অত্যাচারের কোনো বিচার হবে না। চেষ্টা আমি নিশ্চয় করব। মনে রাখবেন, এই জনগণ যদি আমাদের পাশে দাঁড়িয়ে পথ দেখায় তাহলে আমার হাতের এই পিস্তলটা লক্ষ্য ভেদ করতে কোনোদিন ব্যর্থ হবে না। কোনোদিন না, কিছুতেই না। হে ভগবান, এই তুমি কি করলে? কোন পাপে আমার এই নিষ্ঠুর মেয়েটার মাথায় এত বড় অভিশাপ ফেলে দিলে? আর কতকাল দেবতার আসনে পাথর হয়ে তুমি পূজার ফুল নেবে, মহাফলা হয়ে বজ্র হয়ে অত্যাচারী মাথা ভেঙে পড়তে পারবে না? জবাব দাও ভগবান, জবাব দাও। চোখের জল মুছে ফেলো গো। আজ আমাদের কঠিন সংগ্রামের দিন এসেছে মন্দা। ঘরের লক্ষ্মীর মান সম্মান গেছে, তাই তো আমাদের সবাইকে কঠিন হতে হবে, অস্ত্র তুলে নিতে হবে। হ্যাঁ, এবার আমি অস্ত্র তুলে নেব। তারপর আমি এর বিচার চাইবো। আমি বিচার চাইবো। মন্দা,
আমি সেই দিন হব শান্ত, যেদিন উৎকৃতের কন্দল রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর কর্কট প্রাণ এই বিরোধ ভূমে রনিবে না। আমি মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। না, তুমি কোনোদিন শান্ত হতে পারবে না ধনঞ্জয়। তোমার নিজের মেয়ে অপমানের কাটা হয়ে গলায় ফুটে থাকবে। না বাবা না, এ বাড়িতে যখন পুলিশ আসবে না, তখন ওই কাঁটাটা তোমার গলাতেই কিন্তু উঠে আসবে। আরে কি পাগলের মতো কথা বলছিস? আমাদের বাড়িতে পুলিশ আসবে কেন? কারণ বন্যির উপর চরম অত্যাচার করা হয়েছে, আর ওই অত্যাচারটা করেছে তোমার আদরের ভাই চন্দন। এইবার এইবার সরকার বাড়ির দক্ষযজ্ঞর আসরে আমি কাল ভৈরব হয়ে নাচবো। কিন্তু একটা কথা ভুলে যেও না বাবা, সীতার অপমানের কারণে সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে গিয়েছিল, আর ওই দ্রৌপদীর বস্ত্র হরণের কারণেই কুরুবংশকে সারা জীবন কাঁদতে হয়েছিল মহাভারতের মহাশ্মশানে। কিন্তু কলিযুগের ভারতে তো পঞ্চ পাণ্ডব নেই, আরে আছে শুধু ঝান্ডা। যারা ঝান্ডা হাতে নিয়ে আমাদের মতো ভণ্ড নেতাদের মিছিলে পা বেলায়, তাই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে কে? আমি দেবো বাবা, আমি দেবো, আমি 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 আরে তুই কি পাগল হয়ে গেছিস? না বাবা না, পাগল আমি হয়ে জানি, পাগল তুমি হয়ে গেছো। কারণ এই রকম একটা সুযোগকে কাজে লাগিয়ে কাকাকে যদি ধরিয়ে না দাও, তাহলে সম্পত্তিটা ভোগ দখল করবে কি করে? আরে বলবি তো, তাই বলবি তো। তবে বাবা, কিন্তু যদি এ বাড়িতে পুলিশ আসে? পুলিশ? না সুরেন্দ্র, আমি এখানে থাকতে এ বাড়িতে উকিল আসবে না, আর ওই চন্দনের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুমি কি বলছো মামা? হ্যাঁ, ঠিকই বলছে। ওই চন্দন যদি জেলে যায়, তাহলে তাহলে ওই ধনঞ্জয় সরকারের কাছে আমরা মাথা উঁচু করে কোনোদিন দাঁড়াতে পারবো না। কিন্তু এত বড় সুযোগ আমি হাতছাড়া করতে পারবো না। আমি এখনই থানায় ফোন করব। না, আপনি কোথাও ফোন করতে পারবেন না, আপনাকে আমার কথা মতো চলতে হবে। বিবি বনের বাঘ, আর বাঘ শুধু কাঁচা মাংস চেনে, কাঁচা মাংস। সে আত্মীয় স্বজন কিচ্ছু চেনে না, কিচ্ছু না। তাই চুপচাপ বসে উকিলের খেলাটা আপনি দেখে যান। উকিল? কিসের উকিল? শালা বাপের জন্মে তো কোনোদিনই ওই আদালতে গীতা দাঁড়াতে পারোনি। শুধু চোর ছেচরদের জামিনদার হয়ে ওই নেশার খরচ তুলেছো, নেশার খরচ। জামাই বাবু, মুখ সামলে কথা বলবে। আমাকে চোখ লাগিয়ে কথা বলো না বিনোদ। জামাই বাবু, সামাল সামাল সামাল, এসে গেছে প্রফেসর পেয়ারে লাল। ছি 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 ছি, হাত থাকতে মুখে কেন স্যার? ঘেউ ঘেউ বন্ধ করে লড়ে যান, লড়ে যান, হাতে হাতে লড়ে যান। রেডি, 1 2। এই রাস্কেল, বলা নেই কোয়া নেই, কি পারমিশনে তুই এ বাড়িতে ঢুকে পড়ছিস? আমি হলাম প্রফেসর পেয়ারে লাল, উন্নত মানুষ চাষ প্রকল্পের প্রেসিডেন্ট। আমি গবেষণার কাজে যখন তখন যে কোনো সংসারে ঢুকে পড়তে পারি। উন্নত মানুষ চাষ, সে ব্যাপারটা আবার কি? দেখুন, জন্তু জানোয়াররা জন্ম থেকে স্বাধীন, তারা যা ইচ্ছা করতে পারে, যেখানে খুশি যেতে পারে, যাকে খুশি কামড়াতে পারে, চাইলে যাকে একটা পাশবিক অত্যাচার করতে পারে। কিন্তু কিন্তু মানুষের সেই স্বাধীনতা নেই স্যার। মানুষ হচ্ছে আইন শৃঙ্খলার দাস। এই দাসত্বের কষ্ট থেকে মানুষকে মুক্তি দিতে হবে, তাহলে জানোয়ারের অধিকার নিয়ে মানুষ অনেক উন্নত আর অনেক আধুনিক হবে। কিন্তু তার আগে আপনি প্রফেসর না পাগল, সেটা তো আমাদের পরীক্ষা করে দেখতে হবে। আরে আপনাদের মহামান্য দিল্লি সরকার
অনেক পরীক্ষা করে আমাকে পদ্মলোচন পুরস্কার দিয়েছিল। পদ্মলোচন, পদ্মশ্রী, পদ্মভূষণ শুনেছি, কিন্তু পদ্মলোচন তো কখনো শুনিনি। আরে শুনবেন কি করে, ওটা তো একমাত্র আমার জন্যই তৈরি হয়েছিল। আপনার জন্য? কারণ আমি অনেক গবেষণা করে সন্তানের সংসারের শান্তির জন্য একটা ফর্মুলা তৈরি করেছিলাম। আগে ভালোভাবে বাঁচতে হলে তেল দেওয়া শিখতে হবে। শিশুর জন্মের আগে নামি স্কুলের সেক্রেটারিকে তেল দিতে হবে সেই ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য। তারপর রাজনৈতিক নেতাকে তেল দিতে হবে ভবিষ্যতে সেই ছেলে চাকরির জন্য। তারপর বৌমার পায়ে তেল দিতে হবে দুমুঠো দুবেলা খাবার জন্য। শেষে নিজের ছেলের পায়ে তেল দিতে হবে স্যার, মরার সময় এক ফোঁটা গঙ্গা জল মুখে পাওয়ার জন্য। বাহ, দারুণ দারুণ ফর্মুলাটা তো। লেকিন লেকিন এবার তোমার ওই মানুষটা এসে চাইছেটা কি? আগে লেজ লেজ? লেজ? ভেবে দেখুন, সব জন্তু জানোয়ারের লেজ আছে কিন্তু মানুষের লেজ নেই। মানুষকে উন্নত আধুনিক হতে হলে দিকে দিকে আওয়াজ তুলতে হবে, আমাদের লেজ চাই, আমাদের জানার অধিকার চাই, আমরা চার পায়ে হাঁটতে চাই। কিন্তু চাই চাই বললে তো আর পাওয়া যায় না প্রফেসর। লেজটা দেবে কে? লেজ লেজ নিজে থেকেই গজাবে স্যার। আমাদের আচার ব্যবহার স্বভাব চরিত্র গুণে একটু একটু করে লেজের অঙ্কুর দেখা দেবে। সময় হয়ে এসেছে স্যার। গুজরাট জ্বলছে, কাশ্মীর জ্বলছে, ইউক্রেন জ্বলছে, রাশিয়া জ্বলছে, কারখানা লকআউট হচ্ছে, শ্রমিকরা আত্মহত্যা করছে, আর আমরা নিশ্চিন্তে পান গুটকা বিড়ি খৈনি মদ খাচ্ছি, আর মা বোনদের শরীর থেকে 12 হাত শাড়ি বাদ দিয়ে এক টুকরো রুমাল দিয়ে পোশাক বানাচ্ছি। আর দেরি নেই স্যার, আমাদের লেজ এবারে গজাবে। বুঝেছি। আপনি নিশ্চয়ই তাহলে পুলিশের লোক। ওই বন্যি শিকার রেপ কেসে তদন্ত করতে এসেছো? যেসব জানোয়ার সমাজটাকে যার নামে পাঠাতে যায় তাদের শাস্তি দিতে পুলিশকে কোনো ছদ্মবেশ ধরতে হয় না অফিসার, তাই ওয়ারেন্ট হাতে নিয়ে আমি নিজের পরিচয়ে এখানে এসেছি। অফিসার, ওয়ারেন্ট? কিসের ওয়ারেন্ট? কার বিরুদ্ধে ওয়ারেন্ট? গতকাল রাত্রে বন্যদেবের উপর যে পাশবিক অত্যাচার করেছে সে চন্দনবাবুর বিরুদ্ধে। তবু আপনি তাকে কখনো শাস্তি দিতে পারবেন না ইন্সপেক্টর। পারবো না? What? কেন পারবো না? লেজ গজিয়েছে, উন্নত মানুষের ফসল ফলতে চালু করেছে। এবাড়ির প্রত্যেকটা মানুষের পোশাকের নিচে একটু একটু করে লেজের অঙ্কুর দেখা দিয়েছে। আর একবার লেজটা গজালেই হাজারটা পাশবিক অত্যাচার করলেও আপনি তাদের কোনো শাস্তি দিতে পারবেন না ইন্সপেক্টর। হ্যাঁ স্যার, হ্যাঁ। শুধু খাস খবরের অনুষ্ঠানে ধর্ষিতার কান্না ভেজা মুখের ছবি আর রঙিন লেখায় ফুটে উঠবে। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন কোকা কোলা এন্ড কোম্পানি। আর চরিত্র, বিবেক, মনুষ্যত্বহীনতার এই সুপারহিট সিস্টেমটা প্রযোজনা করেছেন আপনি, আমি, আমাদের দেশ ভারতবর্ষ। মেরা ভারত মহান, মেরা ভারত মহান। ভারতবর্ষের আইনি শৃঙ্খলার অপমৃত্যুকে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আপনারা তাড়াতাড়ি চন্দনকে ডেকে দিন। বান্দা হাজির ইন্সপেক্টর। এত রাত্রে আমার নেশাটা কেন নষ্ট করতে চাইছেন স্যার? ছি সুন্দর, ছি, এ তুই কি করেছিস? পাশবিক অত্যাচারের অপরাধে পুলিশ তোকে অ্যারেস্ট করতে এসেছে। আরে ক্ষমতা থাকলে অ্যারেস্ট করুক, আমি তো সব অভিযোগ অস্বীকার করেছি। তবু তুমি বাঁচতে পারবে না কাকা, কারণ বন্যি দেবী নিজেই এই অপরাধের বিরুদ্ধে অভিযোগটা করেছে। আচ্ছা, ওই মেয়েটা যে মিথ্যে কথা বলছে না, তার কি প্রমাণ আছে অফিসার? সত্য মিথ্যার বিচারটা আদালতে হয়ে যাবে ঐনদ, আর তোমার ওকালতির সার্টিফিকেটটা
কোন বাজার থেকে কেনা হয়েছে সেটাও সেখানেই প্রমাণ হয়ে যাবে। আর সেই জন্যই আদালত থেকে আমি ওই চন্দনের জন্য আগাম জামিন নিয়ে এসেছি। বলে দেখুন অফিসার, দেখে কি লাভ? আপনাদের মতো উকিল বাবুদের জন্য এ দেশের খুনি ডাকাত আর ধর্ষকরা মুখ খুলে ঘুরে বেড়ায়, আর আমাদের সব পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। আপনার ওই গায়ের কালো কোটটা আপনাদের কালো চরিত্রের সাইনবোর্ড হয়ে বেঁচে থাকে। অফিসার সাইলেন্স ইন দ্য ক্লাসরুম। সত্য আর ন্যায়ের প্রতিজ্ঞা কখনো ব্যর্থ হতে পারে না। চন্দন যদি সত্যির অপরাধী হয়ে থাকে তবে তাকে শাস্তি পেতেই হবে। পাবে না মাস্টার মশাই, পাবে না। এই যুগের সত্যটা শয়তানের শেয়ার বাজারে বিক্রি হয়ে গেছে। হাটে বাজারে দেবতার মূর্তি বিক্রি হতে পারে, কিন্তু দেবতা কখনো বিক্রি হতে পারে না। চন্দন, তুই আমার কাছে আয়, তুই এই সত্যের কাছে আয়। না দাদা, না না না, এই মুখ আমি আর তোমাকে কখনো দেখাবো না গো দাদা। এই মুখ আমি আর কখনো দেখাবো না। তুমি এখান থেকে চলে যাও দাদা, তুমি এখান থেকে প্লিজ চলে যাও। তোমার সামনে কথা বলার মতো যোগ্যতা তোমার চন্দনের নেই। তোমার চন্দন আজ হেরে গেছে দাদা, তোমার চন্দন আজ হেরে গেছে। ওরে দস্যু রত্নাকর কি হেরে গিয়েছিল চন্দন? আত্মগ্লানির আগুনে পুড়ে সে হয়েছিল মহর্ষি বাল্মীকি। তুই যদি সত্যি অপরাধ করে থাকিস তাহলে তুই স্বীকার কর। দাদা, দাদা তাই তোমার সেই সত্যকে যে আমি কোথাও কোনোদিন খুঁজে পাইনি দাদা। আমি দেখেছি এই সমাজে শুধু মিথ্যাচারের তাণ্ডব, মন্ত্রীদের ধাপ্পাবাজি আর মস্তানকে মন্ত্রী হতে দেখেছি দাদা। তাই তো আমার সব শিক্ষা আজ উপহাসের হাসিতে আমার বুকের ভেতরে আগুন জ্বালে দাদা, আগুন জ্বালে। তবু যে শান্তি পেতে হলে তোকে যে সত্যকে আঁকড় করে ধরে থাকতে হবে। মনে রাখিস, তোকে আমি সত্য আর ন্যায়ের মন্ত্রে দীক্ষা দিয়েছি। আমি তোকে কোলে পিঠে করে মানুষ আর আজ সেই সত্যকেই তোকে আঁকড়ে ধরে থাকতে হবে। মনে রাখিস, অত্যাচার ব্যভিচার পাপ, কিন্তু কাপুরুষতা তার চেয়েও আরো অনেক বড় পাপ। তুই পুরুষ সিংহের মতো সত্যটাকে স্বীকার কর। বল, বল চন্দন, বল। তুই মাথা উঁচু করে না, চন্দন কোনো কথা বলবে না। চন্দন হয়ে যা বলার আমি বলবো। না, আজ থেকে আমার কথাটা আমি বলবো বিনোদ। চন্দন, অফিসার, অফিসার, আমি সব অপরাধ স্বীকার করছি। আমি বন্যের উপর সমস্ত রকম অপরাধ করেছি। বাহ, বেশ করছিস চন্দন, বেশ করছিস। এবার তুই মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে যান। অফিসার, ওকে নিয়ে যান। আসুন চন্দন বাবু। দাঁড়ান দাঁড়ান অফিসার, দাঁড়ান। ধনঞ্জয় বাবু, চন্দন চন্দন যৌবনের নেশায় হয়তো একটা ভুল কাজ করে ফেলেছে। তার জন্য ক্ষতিপূরণ হিসাবে আমি আপনাকে 2 লক্ষ টাকা দিচ্ছি। আর সেই টাকায় আপনি আপনার মেয়ের দূরে কোথাও বিবাহের ব্যবস্থা করুন। বেশ, তুমি যখন ক্ষতিপূরণ দিতে রাজি আছো তখন আমি নেব ক্ষতিপূরণ। আপনি ক্ষতিপূরণ নেবেন ধনঞ্জয় বাবু? হ্যাঁ, নেব ইন্সপেক্টর, ক্ষতিপূরণ নেব। তবে তবে 2 লক্ষ টাকা নয়। বেশ তো, বলুন 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 ধনঞ্জয় বাবু, বলুন আপনার কত টাকা চাই? 4 লাখ, 8 লাখ, 10 লাখ, লাখ? প্রকাশ্য দিবালোকে রাজপথে যদি তোমার মাকে কেউ বলৎকার করে তাহলে সেই বলৎকারীর কাছ থেকে হাত পেতে কত টাকা নেবে Vinod is a very, very bad boy. ওই চন্দন তো নিজের হাতে আপনার মেয়ের ইজ্জত হরণ করেছে। আর আমি ওরা আদালতে 1000 লোকের সামনে
আপনার মেয়েকে আমি মুখের মাথায় উলঙ্গ করবো আর আর ওখানে আপনার মেয়েকে নিজের নিজের মুখে স্বীকার করতে হবে তার পোশাকটা কতটা খোলা হয়েছিল, কিভাবে খোলা হয়েছিল। সাইলেন্স বিনোদ, তুমি আর একটা কথাও বলবে না। হ্যাঁ হ্যাঁ, কেন কথা বলবে? আমি তো সমস্ত অপরাধ স্বীকার করেছি। অফিসার অফিসার আমাকে শাস্তি দিন। আমি বিচার চাই না, আমি আদালত চাই না। কিন্তু আমি আদালতে দাঁড়াতে চাই। মুন্নি, বলুন, কে জানতে চান মেয়েদের শরীর বিজ্ঞাপনের কোন রহস্যটা আপনাদের জানতে বাকি আছে? আমার বাবার সামনে দাঁড়িয়ে সেসব কথার জবাব দিতে পারবে তো? কেন পারবো না? আপনারাও তো কোনো এক নারীর গর্ভে জন্মগ্রহণ করেছেন, সেই নারীর দুধ খেয়ে বড় হয়েছেন। তবুও যদি নারীর শরীর সম্পর্কে আপনাদের জানতে বাকি থাকে, তাহলে আসুন প্রকৃত সন্তান হয়ে আমি আপনাদেরকে সবকিছু ছবির মতো বুঝিয়ে দেব। Oh, this is very, very bad boy. আজ তুমি আমাকে যে চ্যালেঞ্জটা করলে বন্যে, তার জন্য তোমাকে অনেক চোখের জল ফেলতে হবে, অনেক চোখের জল। তার আগে তোর মাকে এই ঘরের কোণে তোর মতো একটা কালো কোটের জন্ম দেওয়ার অপরাধে মুখ লুকিয়ে বলতে হবে, ব্যাড বয় বিনোদ ইজ এ ভেরি ভেরি ব্যাড বয়। এসব নাটক বন্ধ করুন আপনারা। আসুন চন্দন বাবু। দাঁড়ান, আপনি যদি ওকে শাস্তি দিতে পারেন তাহলে আমার বাবা জিতে যাবেন, আর উনি যদি শাস্তি না পান তাহলে এবারের সকলে হাততালি দিয়ে আনন্দ করবেন। কিন্তু আমি কি পেলাম? আপনি সুবিচার পাবেন বন্নি দেবী, আমি কথা দিচ্ছি। আইনের মর্যাদা নষ্ট করে কেউ বাঁচবে না। আইন নয়, মর্যাদা নষ্ট হয়েছে আমার, ইজ্জত আইনের চাইনি গেছে আমার। ওই ছেলেটা আমার সর্বনাশ করেছে, তাই ওই ছেলেটা আমার কাছে অপরাধী। কিন্তু এই কলঙ্ক নিয়ে আমি কেমন করে বাঁচবো? কোন পুরুষকে আমার গলায় বিয়ের মালা পরাবে আমি কোথায় পাবো? আমার এই স্মৃতিতে দেওয়ার জন্য এক চিলতে সিঁদুর। এর জবাব তোকে কেউ দিতে পারবে না রে মা। তবে সমাজ তোর দিকে আঙুল তুলে উপহাসের অট্টহাসি আসবে। না বাবা না, সেই উপহাসের বন্ধ করতে হলে ওই ছেলেটাকেই আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে বিয়ে করতে হবে। না, ওর উপযুক্ত শাস্তি। না না না, আপনি আমাকে অ্যারেস্ট করুন। আমি জেলের অন্ধকারে পচে মরতে রাজি আছি, তবু অনুশোচনার আগুনের সাথে আমি ঘর করতে পারবো না। তুমি ঠিকই বলেছো কাকা, ওই রকম একটা অভদ্র বাড়ির মেয়ে এ বাড়ির বউ কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। এই ধনঞ্জয় সরকারের রাত্রি হওয়ার চেয়ে এই জেলে যাওয়াটা অনেক বেশি গৌরবের, অনেক বেশি গৌরবের। বন্যে, আমার একটা কথা তুই কিন্তু মন দিয়ে শুনে রাখ। ধনঞ্জয় সরকারের মেয়ে হয়ে তুই যদি এদের সাথে সম্পর্ক তৈরি করতে চাস, তাহলে আমি কোনোদিনের জন্য এ বাড়িতে আসবো না, কিছুতেই না, কিছুতেই না। তোমাদের এই মর্যাদার অভিজাত্যের লড়ে আমি যে আমার নিজেকে বলে দিতে পারবো না বাবা। তাই তো যে কোনো মূল্যের বিনিময়ে এই বাড়িতে আমাকে গৃহবধূর মর্যাদা নিয়ে আসতেই হবে। আপনি আপনার প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলুন। আগে আমি আপনার সাথে ছিলাম, ভবিষ্যতেও আমি আপনার সাথে থাকবো। চলি এখন। তাহলে আর দেরি করছ না ভাই। মানুষ যেমন মাটিতে আচার খায়, সেই মাটি ধরে আমার উপরে উঠে দাঁড়ায়,
তুই বন্যির হাত ধরে আমার উঠে আয় চন্দন। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের দুজনের বিয়ে দেব। আমি কথা দিচ্ছি তোদের দুজনের বিয়ে দেব। আয় আমার কাছে আয়। আয় আয় আমার কাছে। লেডিস এন্ড জেন্টলম্যান, এই মধুশালা হোটেলের মায়াবী রাতকে রঙিন করতে আসছে যৌবনের রানী মিস চাঁদনী। ऐसी हो लैला हर कोई चाहे मुझसे दिल ना तेरा বাহ, क्या बात চাঁদনী! আরে তুই তো বাবুদের কামনার বাসনার কথায় আগুন জ্বালিয়ে দিয়েছিস রে, আগুন। কিন্তু মানিকের কথায় আমরা সব কাজকর্ম ছেড়ে এখানে এসে কেন বসে আছি বলো তো? আরে মানিকের বস আমাদের সঙ্গে ধান্দা শুরু করব বলেছে। সেই বসকে তো এখনো চোখেই দেখলাম না, আর আমি নাচছি তুমি চুনোপুটির পকেট মারছো। তবু রুই কাতলার ঘাই দেখে আমি জলে নেমেছি রে। তুই যদি পাশে থাকিস তাহলে একে একে সব কোটাকে আমি জালে তুলবো। কাজটা কিন্তু খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না। কাকে দাদা বলে রাখছিস চাঁদনি? ওই বনমালী নিজের মুখে গোজাকে বলেছে সে নাকি তোকে চুরি করে এনেছে। আরে বোন মানে হলো বেমানে ট্রেনের বিনা টিকিটের প্যাসেঞ্জার। আরে সেদিনই তো গোজার পকেট খোসাবার জন্যই কথাটা বলেছিলাম। তুমি আজও মিথ্যে কথা বলছো বনমালী। আমি সেদিন ওর মুখে ওই গানটা শুনে বুঝতে পেরেছি চাঁদনি আমার হারিয়ে চাও বোন মোনা। না মানিকদা, ওই শয়তানটা কে হয় আমার সেটা তুমি জানতে চেও না, কিন্তু একটা কথা জেনে রেখো, আমি তোমার বোন নই। তাহলে তাহলে বলো বলো তুমি কে? সেই দিন তোমার মুখে ওই গানটা শোনার পর থেকে আমি কোনো রাতে ঘুমোতে পারি না। প্রতিদিন রাত্রে মদের নেশায় মজে থেকে সেই কচি মুখটার কথা মনে পড়ে। কি হলো? কি হলো মানে? পাপ, সারা জীবন ধরে অনেক পাপ করছি, সেই পাপের ফল ফলতে শুরু করেছি। পেটের ভেতর একটা অব্যক্ত যন্ত্রণায় আমাকে কুড়ে কুড়ে কাঁদছে। মরার আগে বলো বলো ওকে কি ওর পরিচয় বলো। আরে সেটা জেনে তোমার কি লাভ? বরং আমি যদি তোমার বোনকে এনে দিতে পারি তুমি তার কি দাম দেবে তাই? তুমি জানো জানো আমার বোন কোথায় আছে তুমি জানো? আরে সারা জীবন গুন্ডামুড়ি ব্যবসা করে ইথার
कमाल उधर আর উধর কামাল ইধার করলাম। আরে এইটুকু জানবো না এই চাঁদনি হলো? ও জানি নয়, ওর মিথ্যে পরিচয় আর লুকিয়ে আছে ওই কোচবিহারের ছোট্ট গ্রামের মেয়ে শ্যামলী। আপনি কি বলছেন বাবু? কাকে কি বলছেন? আমি শ্যামলী নই, আমি চাঁদনি। নামটা বদলালেও নিজের চেহারাটা তো বদলাতে পারোনি শ্যামলী। তাই হোটেলের বিজ্ঞাপনে তোমার ছবিটা দেখে তোমাকে আমি ঠিক চিনতে পেরেছি। আপনি আপনি ওকে চেনেন? হ্যাঁ হ্যাঁ চিনি। ওর মা বাবার পরিচয় আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ আমি সব জানি। ওর বাবার নাম দীনবন্ধু মজুমদার। ওর কোনো ভাই বোন নেই। আপনি স্বপ্ন দেখছেন, চটকদার রঙিন স্বপ্ন দেখছেন। ও কথা বলে আমাকে ভোলাতে পারবে না শ্যামলী। 10 বছর আগে ভাগ্য যেমন করে আমাকে তোমার কাছে টেনে এনেছে, ঠিক ঠিক সেভাবে হয়তো কোনো দুর্ভাগ্যের পরিহাসে তুমি শ্যামলী থেকে চাঁদনি হয়ে গেছো। ले हलवा এই সালা মাঝরাতে আরেক মাতাল এসে হাজির। এই ওঠেন ওঠেন এখান থেকে। না, আমি এখান থেকে যাব না। শ্যামলীকে না নিয়ে আমি কিছুতে এখান থেকে যাব না। শ্যামলী, শ্যামলী তুমি তুমি আমাদের চেয়ে দেখো। আমি তোমার আনন্দ, আমি তোমার সে হারিয়েও যে আনন্দ। ওই কোচবিহারের সাগর থেকে ধারে বসে কি আনন্দ তার শ্যামলীর হাতে হাত রেখে বলেছিল। না না, শুনতে চাই না, আমি কিছু শুনতে চাই না। তবু তুমি নিজেকে ফাঁকি দিতে পারবে না শ্যামলী। ওই মনের গভীরে ডুব দিলে সেদিনের শেষ কষ্ট কথা তুমি শুনতে পাবে। কথা শোনার জন্যই তো আমার মতো মেয়েদের জন্ম হয়েছে। শ্যামলী, আমার শরীরটা হলো মদিরার পানপাত্র, আমার দুটো হাতের কায়দা হলো তোমার যৌবনের কামনা বাসনা। শ্যামলী, তাই তো আমার যৌবনের আনন্দে বিভোর হয়ে তোমার গাইতে ইচ্ছা করে। तू चीज बड़ी है मस्त मस्त, तू चीज बड़ी है मस्त, चीज बड़ी है मस्त मस्त, चीज बड़ी है मस्त। नहीं तुझको ये होश नहीं तुझको ये होश उस पर जो बनता नहीं तेरा कोई दोष मत होश हर वक्त चीज बड़ी है मस्त मस्त। শ্যামলী, শ্যামলী যাও না শ্যামলী, শ্যামলী। এই ভিতরে যাওয়ার চেষ্টা করো না, তাহলে তোমার লাশ পড়ে যাবে সালা লাশ। পারবে না, না তোমরা কিছুতেই পারবে না। কারণ এই ভালোবাসার সমুদ্রে এক ফোঁটা জল এই গোটা পৃথিবীটাকে রসাতলে পাঠিয়ে দিতে পারে। তোমাদের চক্রান্তে জাল ছেড়ে ওই শ্যামলীকে আমি উদ্ধার করবই। তাহলে তোমাকে কিন্তু হাত পড়ে পড়তে হবে। হ্যাঁ, আইন, আমি মানি না কোনো আইন। আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্নেডো, আমি ভীম, আমি ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি আলোকে ঝড় কাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিশ্ববিধাত্রী। মনোবলী, ওই ছেলেটা যে তোমার পরিচয় রহস্যটা আরো গভীর অন্ধকারে ঠেলে নিয়ে গেল। এই বনমালী হলো অন্ধকার জগতের ঠিকাদার, এবার সেই অন্ধকার জগতের রাজা হয়ে বসবে রাজা। আগে তোকে আসল রাজার কাছে পরীক্ষা দিতে হবে বনমালী। আরে বস, আসুন আসুন। আরে পরিচয় দেওয়ার আগে এই শেয়ারে শেয়ারে খোলাখুলিটা হয়ে যা। আচ্ছা বনমালী, শুনেছি তুমি নাকি ওই পকেট মার কলেজের প্রিন্সিপাল। তা তুমি তুমি যদি 5 মিনিটের মধ্যে আমার পকেট থেকে আমার মানি ব্যাগটা সরাতে পারো, যদি মানে আমি বলছিলাম আর কি কোন পকেটে আপনার মানি ব্যাগটা আছে যদি স্যার একটু বলে দিতেন আর কি। এই তো ঠিক। স্যার আপনি কি এই মানি ব্যাগটার কথা বলছেন? গুড, এর মধ্যে হাত সাফাই করে ফেলেছো। তোমাকে তোমাকে আমি একটা দারুণ কাজের দায়িত্ব দেবো বনমালী। তবে তবে তার আগে ওই মেয়েটাকে কিন্তু চাঁদনীকে কি করতে হবে সেটা তো আমার জানা দরকার। আমার আত্মীয় চন্দন একটা মেয়েকে বাধ্য হয়ে বিয়ে করতে, আর তাকে ছলা কলয়ে ভুলিয়ে তাকে ওখান থেকে দূরে সরিয়ে আনতে হবে। আমি আপনার কাছে হাত জোড় করছি,
ওই রকম একটা নিষ্পাপ মেয়ের চোখের জলের অভিশাপ কুড়াবেন না। অভিশাপ? কিসের অভিশাপ? আমি কোনো অভিশাপকে ভয় পাই না। এই একবিংশ শতাব্দীর আমি নিজে একটা মূর্তিমান অভিশাপ জানি স্যার, জানি। যে সভ্যতা বুদ্ধ খ্রিস্ট চৈতন্যকে উপহার দিয়েছে, আর সেই সভ্যতার গর্ভ থেকে জন্ম নিয়েছে হিটলার, লাদেন, আমি, আপনি, আমরা সবাই। একটা কথা মনে রাখবেন স্যার, একই মাটি রস টেনে গাছে গাছে ফল ফলায়, কিন্তু কেউ ফলায় আপেল আর কেউ ফলায় আলকুসি, বিষাক্ত আলকুসি। তুমি দেখছি অনেক অনেক দূর এগিয়ে গেছো। আমি তোমার ব্যবস্থা। আরে যেতে দিন স্যার, যেতে দিন। ওদিকেতে মানিকের থেকে বড় বিপদ আমেরিকা থেকে ছুটে এসেছে, ফাদার কলিন্স। ফাদার কলিন্স? ফাদার কলিন্সে তুমি কি করে জানলে বড় মানে? আরে ফাদারের মানি ব্যাগটা সরিয়েছিলাম, তাতে এমন কিছু কাগজপত্র আছে যেগুলো পুলিশের হাতে পড়লে আপনি হয়তো। না না, ওই ওই সমস্ত কাগজপত্র আমার চাই। আরে ওইগুলো আমার হাতে থাকলে আপনি তো আমার হাতের মুঠোয় থাকবেন স্যার। এই বড় মানে, আমাকে দাও বলে কেউ বেশি দিন বাঁচতে পারে না রে। তাই 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 আমাকে দিয়ে দে। আরে রেখে দিন স্যার, রেখে দিন। আরে এরকম পিস্তল কালো বাজারতে অনেক বিক্রি হয়, কিন্তু সেটা চালাবার হিম্মত কালো বাজারতে বিক্রি হয় না স্যার। আরে বেকার পায়তারা না করে ওটা পকেটেই রেখে দিন স্যার। এই বড় মানে, আমার হিম্মতের মাপ নেওয়ার চেষ্টা করিস না রে। অনেক কষ্টে তিল তিল করে এই সাম্রাজ্য আমি তৈরি করেছি, আর সেই সাম্রাজ্যের মাঝে বসে আমি রিমোট টিপলে ওই আমেরিকায় গিয়ে লাশ পড়ে লাশ। আর সেই কালো সাম্রাজ্যের একমাত্র রাজা এই বিনোদ বিহারী। না স্যার, না, আজ থেকে এই কালো সাম্রাজ্যের রাজা এই বনমালী। বনমালী আর বিনোদ বিহারী দুজনে মিলে বিবি ব্যাড বয়। আমরা দুজনে হলাম ব্যাড বয়। রেখে দিন স্যার, পিস্তলটা রেখে দিন। আজ এই দুই হারামিতে আমরা হাত মিলাই। সারা খুব হারামি নস রে, সারা একেবারে হারামি চাঁদ বাক্স। বলি বাক্স নয়, বাক্স নয়, ওই গোজাটা হচ্ছে একটা শয়তানের সুটকেস। বলি সেদিনে বাড়িতে যে কাণ্ড ঘটিয়ে গেছে, নিঘাত ধনঞ্জয় বাবু আমার হাতে হেরিকেন ধরিয়ে দেন। কিচ্ছু বলবে না, তুমি শুধু বলো তুমি শিখার বৌভাতে গিয়েছিলে কিনা। হ্যাঁ মা, হ্যাঁ গিয়েছিলাম। ও কি বলবো, সে কেলাহি ব্যাপার। বলি খাসির মাংস, মুরগির মাংস, এই বিরিয়ানি, পোলাও। আমি ওসব কিছু শুনতে চাই না। আমার আমার শিখা ভালো আছে তো, সুখী হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, একদম সুখী আছে। আরে ও বলেছে ও বাড়িতে ওকে সবাই আদর যত্ন করে। আর কি বলবো মা, আমাকে আমাকে এত জোর করে মিষ্টি খাওয়ালো যে আয়নার সামনে দাঁড়ালে আলজিবের নিচে রসগোল্লা গুলো দেখা যায়। আমার আমার একটা উপকার করবে ঠাকুর মশাই, রোজ একবার শিখার কাছে গিয়ে ও বাড়ি থেকে আমার শিখার খবরটা এনে দেবে। নিশ্চয় যাব মা, নিশ্চয় যাব। কিন্তু কিন্তু বলি বাবু জানতে পারলে আমার ধুতি খুলে নেবে না তো? না 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 না, আমি কোনো আর কাউকে কোনো কিছু বলবো না।
তাছাড়া আমি তো তোমাদের গিন্নিমাকেও ওই বউ ভাতে যেতে বারণ করিনি, তাহলে উনি গেলেন না কেন? তোমাদের বাবু যেখানে যাবেন না, আমরা গেলে তো তাকেই অপমান করা হবে। আমি কোনোদিনের জন্যই কিন্তু ও বাড়িতে যাব না মন্দা। যে মেয়েকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম, সেই মেয়ে কিনা আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করলো। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি তো মা 10 মাস চাকরি গর্ভে ধারণ করেছি, সেই নারীর বাঁধনকে তো ছিঁড়ে ফেলা যায় না। প্রত্যেকটা মুহূর্তে ওই চেতনার অন্ধকার থেকে স্নেহ মায়া মমতার শেকড় ধরে টানে। মায়া মমতার থেকে মান সম্মানটা আমার কাছে অনেক বড়। বলি আমার কোনো মান সম্মান নেই মা, আমি কালই ও বাড়িতে গিয়ে শিখার খবরটা নিয়ে আসবো। এই দাঁড়াও, এদিকে এসো। শোনো গণেশ, সবার আগে তুমি খবরটা আমাকে দেবে। হ্যাঁ? আমি তোমার হাতে ধরে বলছি ভাই, আমি ওকে খুব ভালোবাসি। হ্যাঁ? যাও যাও যাও, আরে যাও যাও, শিগগিরই যাও। তোমার তোমার ওই গিন্নিমার হুকুম তুমি অক্ষরে অক্ষরে পালন করো। না, তুমি ও বাড়ি যাবে না। ওই স্নেহ মায়া মমতার চলে কোনো কিছু করার আগে আমার এই বাড়ির মালিকের মাথা নিচু আমি কিছুতেই হতে দেব না। তার জন্য যদি কোনোদিন আমাকে নিজেকে শেষ হতে হয়, তাহলে সন্তানের নয়, ওই স্বামীর হাতের আগুন নিয়ে আমি ওই চিতায় উঠবো। আহ, বাদে কথা বন্ধ করো তো মন্দা। উকিল বাবু কোনো কিছু খবর পাঠিয়েছে কিনা সেটা একবার আমাকে এখন বলো। আরে কি হলো কি বলি, বলি কি হলো কি, শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। তাহলে জবাব দিচ্ছ না কেন? এক মুহূর্তে জবাব না পেয়ে তুমি যদি এত রেগে যাও, তাহলে মেয়েটা প্রত্যেকটা মুহূর্তে যে তোমার জবাব পাচ্ছে না, তার কি অবস্থা হবে একবার বলতে পারো? মন্দা, কেন বৌমার সঙ্গে তুমি একটু হেসে কথা বলতে পারো না? আচ্ছা, ও যদি রাগ করে আমাদের ছেড়ে চলে যায়, তখন কি হবে বলো তো? ওই আদর আর ভালোবাসা দিয়ে যদি মানুষ মানুষকে বেঁধে রাখতে পারত, তাহলে বলতে পারো মন্দা, বলতে পারো আমাদের ছেলে কেন আমাদেরকে ছেড়ে চলে গেল? তাই তাই ভবিষ্যতে যদি কষ্ট পেতে না চাও, তাহলে আর মায়া বাড়িও না গো, আর মায়া বাড়িও না। যেতে দাও, সবাইকে আমাদের কাছ থেকে চলে যেতে দাও। না না, চোখের জল ফেলবেন না দাদা, চোখের জল ফেলবেন না। দুঃখ শোক মায়া মমতায় যদি মানুষের চোখে জল আসে, তাহলে যে আমার উন্নত মানুষ চাষ প্রকল্পটাই বরবাদ হয়ে যাবে। হিং টিং ছটপট সোয়াহা। বলি তুমি কে বাবা? কেউ বলে পুলিশ, কেউ বলে পুলিশ, কেউ বলে হরিদাস পাল। লাল নীল সাদা কালো কোনো দল নয় ভালো, বেলাই না কারু তালে তাল। লাঠি হাতে ঘুরি ফিরি, হাটে মাঠে ভাঙি হাড়ি, কাটি শুধু কুমিরের খাল। মিথ্যাকে দেব গাল, যতই লাগুক ঝাল, এই ধরতিকে লাল এসে গেছে প্রফেসর প্যারে লাল। সর্বনাশ! বলি কুকুর ছাগল সাপে কাটার ইঞ্জেকশন আছে শুনেছি, কিন্তু বাবা এই পাগলে কাটার কোনো ইঞ্জেকশন নেই। রে গনে পালা, হুং টিং ছটপট শালা পাগলের সোনা। আমি তোমার কথা শুনেছি প্রফেসর, তোমার কথা শুনেছি। ওই উন্নত মানুষ চাষের ব্যাপারে কি যেন একটা তুমি মানে গবেষণা করছো, তার কোনো ফল ফলেছে নাকি? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। ওই তো নদিয়ার হাসপাতালে ওষুধ চুরিতে বাধা দেওয়ার জন্য 5 ডাক্তার মিলে ডাক্তারকে খুন করেছে। একটা মেয়ের ইজ্জত বাঁচাতে গিয়ে পুলিশের হাতে খুন হচ্ছে আরেক পুলিশ অফিসার বাপিসের। প্রফেসর, এদের সবাইকার শরীরে লেজ এসে গেছে স্যার, ইয়া বড় লেজ। প্রফেসর, সবাইকে দোষ দিয়ে কি লাভ? সবাই তো ধোয়া তুলসী পাতা নয়। না ম্যাডাম না, সবাই এখন লেজের লাইনে এসে গেছে।
প্রত্যেক 2 ঘন্টায় ভারতবর্ষের মাটিতে একটা করে বধূ হত্যা হচ্ছে। বৈজ্ঞানিকের গলায় মন্ত্রপুত মালা ঝুলছে, আর সন্তানকে পোলিও খাওয়ানোর অপরাধে স্ত্রীকে তালাক দেওয়া হচ্ছে। দিকে দিকে ল্যাঞ্জের জন্মদিনের শঙ্খ বাজছে স্যার, ল্যাঞ্জের শঙ্খ বাজছে। তবু তো সমাজের এই দুর্দিনে নিশ্চয়ই কিছু ভালো কাজ তো হচ্ছে। হ্যাঁ স্যার, বড় লোকদের জন্য অনেক কিছু হচ্ছে। কারখানার জন্য জমি দেওয়া হচ্ছে, সেই কারখানা লকআউট, ধর্মঘট, আন্দোলন সব বন্ধ করা হচ্ছে। ওদিকে ওদিকে কেরোসিনের দাম বাড়ছে, ইলেকট্রিকের দাম বাড়ছে, আর আমরা আন্দোলনের বদলে আলোচনার উপদেশ শুনছি। সমাজ বদলাবার কঠিন সংগ্রামে আজ আমরা নিজেরাই বদলে যাচ্ছি স্যার। আর সর্বহারা সুখের স্বপ্ন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কিন্তু আপনি নিশ্চয়ই এখানে আমাকে দেখতে এসেছেন প্রফেসর। হ্যাঁ, তুমি ঠিক ধরেছো। সবাই আমেরিকা যাওয়ার জন্য পাগল হয়, কিন্তু তুমি এদেশে কেন এলে মা? আমাদের দেশে জামাই ষষ্ঠীর চল থাকলেও বধূ ষষ্ঠীর তো কোনো ব্যবস্থা নেই মা। কি বললেন, বধূ ষষ্ঠী? হ্যাঁ, আগে হ্যাঁ, শ্রীলঙ্কা সরকার আমাকে একটা গেরাকল পুরস্কার দিয়েছিল এই আবিষ্কারের জন্য। আচ্ছা আচ্ছা প্রফেসর, মানে তুমি মুখ বন্ধ করার জন্য কি নেবে সেটাই বলো তো। আগে বর্ষাকালে যখন ব্যাগ ডাকে তখন বসন্তের কোকিল মুখ বন্ধ করে রাখে। আপনি ডাকতে থাকুন, আমি মুখ বন্ধ করে এখান থেকে চলে যাব প্রফেসর। কারণ এখান থেকে আমাকে খালি হাতেই ফিরে যেতে হবে স্যার। প্রফেসর, এই ঘরের কারো মানুষের কোনো লেজের দেখা নাই, লেজের দেখা নাই রে, লেজের দেখা নাই, লেজের দেখা নাই রে, লেজের দেখা নাই রে, লেজের দেখা নাই। সত্যি সত্যি আমরাও যদি এভাবে হেসে খেলে জীবনটাকে পার করে দিতে পারতাম তাহলে কতই না সহজ হতো, তাই না? তাই না মা? কি হলো, কি হলো, তোমরা চুপ করে আছো কেন? মা তুমি কথা বলছো না কেন? বলে খিলা, 2 দিন পরেই তো তুই চলে যাবি, তখন আমি কার সঙ্গে কথা ও বলবো? মা, কি বলছো তুমি? আরে বাবা, সারাটা জীবন তোমাদের কাছে থাকবো বলে তো আমি তোমার কাছে চলে এসেছি মা। নিজের পেটের ছেলেকে যে ধরে রাখতে পারেনি, তোকেও হয়তো আমি ধরে রাখতে পারবো না মা। তাই বলছি তুই আর আমাকে যন্ত্রণাটা বাড়াস না মা, যন্ত্রণাটা বাড়াস না। মা তাকাও, তাকাও আমার দিকে। তুমি তো কোনোদিন এসব কথা বলো না, তাহলে কে শিখিয়েছে? কে শিখিয়েছে সত্যি করে বলো, কে শিখিয়েছে তোমাকে এসব কথা? ওই মানুষটা, তাই না? যেই শেখা, সে তো কথাটা মিথ্যে শেখায়নি। মিথ্যে অভিনয়ের ছলনায় কেন বুকের ভিতরে জমে থাকা আগুনটাকে উৎকে দিচ্ছিস? জবাব দে, তুই জবাব দে। দেবো 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 দেবো, জবাব দেবো। আজ ওই মানুষটাকে আমি জবাব দেবো। বলুন বলুন, কেন বলেছেন এসব কথা? কেন বলেছেন? আমি নিজের বাবাকে কোনোদিন চোখে দেখিনি, তাই তো একটুখানি স্নেহ ভালোবাসার জন্য আমি একা একা অত দূর থেকে আপনার কাছে ছুটে এসেছিলাম। কিন্তু এসে কি দেখলাম জানেন? আপনি মহাপুরুষ নন, আপনি নিষ্ঠুর নির্মম একটা পাথর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারেন না। আপনি নিজের জেদ অহংকার ছাড়া আর কিচ্ছু ভাবতে পারেন না। তাই তো নিজের ছেলেকে করেছেন পর, নিজের মেয়েকে করেছেন পর। আপনাদের মিলিটারি স্টেশনের জুতোর নিচে আপনি সবাইকে দাবিয়ে রেখেছেন। তুমি আপনি আপনি জিতে গেছেন বাবা, আপনি আজ জিতে গেছেন, আমি হেরে গেছি। তাই তো আমি আর স্বীকার করে এ বাড়ি থেকে চলে যাচ্ছি বাবা, এ বাড়ি থেকে চলে যাচ্ছি। কিন্তু বাবা, বাবা আমাকে একটা কথা বলুন তো, ওই আমেরিকা গিয়ে সবাই তখন জানতে চানবে মানবী, মানবী শ্বশুর বাড়ি থেকে কি আনলি? দেখা দেখা দেখা, তখন আমি তাদেরকে কি জবাব দেবো বাবা? কি কি দিয়েছো তুমি আমাকে? কি দিয়েছো? কিছু কিছু একটা দিন না বাবা, কিছু একটা দিন না। ছেলের বউ বলে নয়, মেয়ে বলেও নয়, রাস্তার একটা ভিখিরি মনে করে আপনি কিছু একটা শূন্য অচলে ফেলে দিন না বাবা। দিন না বাবা, কিছু একটা ভিক্ষা দিন না বাবা। দেব রে মা দেব, আজ
আজ আমি সন্তান হয়ে তোকে আমার মায়ের ভিক্ষা দিলাম রে। ওরে ওরে মা আমার, এই অবুঝ সন্তানটাকে তুই ক্ষমা করে দে রে মা। আমি আর কিছু বলবো না রে মা, কিছু বলবো না। তোরা যা খুশি কর, আনন্দ কর, ফুর্তি কর, আমি তোদের আর কিছু বলবো না রে মা, আমি আর কিছু বলবো না। আপনি সত্যি বলছেন বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ আমি সত্যি কথা বলছি। এবার এবার আমি অজয়কে চিঠি লিখবো। এমন না, হ্যাঁ আমি অজয়কে চিঠি লিখবো। আমি মাথা নত করে অজয়কে চিঠি লিখবো। আর সে কোনোদিন আমার উপর অভিমান করে দূরে থাকতে পারবে না রে মা, দূরে থাকতে পারবে না। এতদিন আর তোদের, এবার তোদের দুজনকে না আমরা আমরা বুকে করে আগলে রাখবো। কেউ তোদের আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, কেউ না, কেউ না। জোর করে কি কাউকে বেঁধে রাখা যায় মা? ঈশ্বরের ইচ্ছা না থাকলে এই পৃথিবীতে একটা গাছের পাতাও নড়ে না। ফাদার ফাদার, আপনি আপনি এখানে কেন এসেছেন? কেন এসেছেন? কেন এসেছেন? আমার তো অনেক আগে আসার কথা ছিল মানবী, শুধুমাত্র ঠিকানাটা হারিয়ে ফেলেছিলাম বলে একটু দেরি হয়ে গেল। কিন্তু আমার যে এদিকের কাজ এখনো শেষ হয়নি ফাদার। ঠিক আছে ঠিক আছে, আমি না হয় আরো কয়েকটা দিন অপেক্ষা করবো। না না, অপেক্ষা করে কিছু লাভ নেই ফাদার, আমরা আর ওকে কিছুতেই নিয়ে যেতে দেব না। না না, আপনারা বুঝতে পারছেন না, স্নেহ মায়া মমতার জোয়ার কখনো বাস্তবের বাঁধ ভেঙে এগিয়ে যেতে পারে না মা। পারে পারে, একজন কঠিন পাথরের মূর্তিটা যখন ভালোবাসার উত্তাপে মোমের মতো গলে গেছে, হ্যাঁ হ্যাঁ, এবার অজয়কে আসতে হবে। আর আজ থেকে আমি অজয়ের জন্য তার আশা পাচ্ছি। আমি প্রদীপ জ্বালিয়ে রাখবো, মায়ের মমতার মঙ্গল দ্বীপ, যে প্রদীপ অনির্বাণ শিখা হয়ে জ্বলবে। এই গরমের চোখের জল, এই গরমের চোখের জল। হায় ঈশ্বর, এ তুমি কি করেছো মানবী? কেন তোমার আসল পরিচয়টা তুমি এখনো গোপন করে রেখেছো? সেই সত্যি কথাটা তো আপনিও বলতে পারলেন না ফাদার। কেমন করে বলবো মানবী? সন্ন্যাসী হলেও আমিও তো মানুষ। তাই যে বাবা মার সরল বিশ্বাসে নিজের ছেলের পথ চেয়ে বসে আছে, তাদের সেই বিশ্বাসটাকে আমি ভেঙে দিতে পারলাম না মানবী, আমি ভেঙে দিতে পারলাম। তাহলে আমি কেমন করে পারবো ফাদার? কেমন করে পারবো? কেমন করে আমি আমি বাবা মাকে বলবো যে আপনার আপনার ছেলে আর বেঁচে নেই? মানবী, এই মানবীর স্মৃতি সুদূর মুছে গেছে, মুছে গেছে, মুছে গেছে। মানবী, কিন্তু কিন্তু এই মিথ্যেটাকে তুমি আজীবন বাঁচিয়ে রাখতে পারবে না মানবী। জানি না, একদিন না একদিন সত্যের মুখোমুখি তো তোমাকে দাঁড়াতেই হবে। আমি জানি ফাদার, আমি জানি। তাই তো অজয় যখন হাসপাতালে ভর্তি ছিল তখন তখন আমার হাত ধরে বারবার করে বলে গেছিল, মানবী মানবী তুমি ও দেশে গিয়ে বাবা মাকে এমন সময় খবরটা দেবে যখন যখন তাদের ওই আঘাতটা সহ্য করার মতো ক্ষমতাটা থাকবে। কিন্তু আপনি আমাকে বলে দিন না ফাদার, একজন বাবা মার কাছে ঠিক কোন সময়টা তার ছেলের মৃত্যু সংবাদ শোনাবার মতো উপযুক্ত সময়? মানবী, আপনি বলে দিন না। আই ডোন্ট নো মাই চাইল্ড, আই ডোন্ট নো। এতদিন জেনেছি মিথ্যাই পাপ আর সত্যই পুণ্য, কিন্তু পাপের পায়ে প্রণাম করে পুণ্যও আজ চোখের জল মুছছে। পাপ পুণ্য নই ফাদার, পাপ পুণ্য নই।
এক ছিলতে সিঁদুর যে আজ আমার গলার ফাঁসি হয়ে দাঁড়িয়েছে। তাই 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 জানি না আমি কেমন করে বাঁচবো। এই রং যে মুছেও মুছে না, স্নেহ কর্তব্যের বন্ধনটা যে জন্মান্তরের জন্য আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। কিন্তু আমাকেও তো আমার কর্তব্যটা করতে হবে মা। এই নাও, এই নাও মা তোমার স্বামীর চিতাভস্য। পবিত্র গঙ্গার জলে যে শেষ আশ্রয় নিতে চেয়েছিল, এই নাও মা, নাও। ডোন্ট ক্রাই মাই চাইল্ড, ডোন্ট ক্রাই। শুধু ঈশ্বরকে ডেকে বলো, ইউ 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 আর দ্য কালপ্রিট। তোমার সৃষ্টিতে এত শোক দুঃখ যদি থাকবে, তাহলে মানুষের মনে এত মায়া মমতা দিয়েছিলে কেন? লেট দেয়ার বি নো লাভ, নো ইমোশন, নো অ্যাফেকশন, নো লাইট অফ হিউম্যানিটি। লেট দেয়ার বি নো লাভ, নো লাভ, নো লাভ। কি গো, কেমন আছো তুমি? কেমন কেমন দেখছো তোমার মানবীকে? কি হলো, কি হলো, কথা বলছো না কেন? এক চিলতে সিঁদুর দিয়ে তুমি আমার উপর কত জুলুম করবে বলো তো? তোমার তোমার এই চিতাভস্যটা নিয়ে এখন আমাকে হাসতে হবে, তাই না? কি হলো, কি হলো, চুপ করে আছো কেন? জবাব দাও, কথা বলো, কথা বলো। তোমার চোখের জলের বন্যায় না ভাসলে ওই ছায়ের বুকে যে কোনো ভাষার ফসল ফলবে না বৌদি। তুমি কাঁদো, তুমি আরো কাঁদো বৌদি, তুমি আরো জোরে জোরে কাঁদো। তুমি এখানে লুকিয়ে কোনো লাভ নেই বৌদি, আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনেছি। হ্যাঁ শুনেছি। এ তুমি কি করছো বৌদি? জ্বলন্ত চিতার ছাইকে শীতের সিঁদুর করে আমাদের শুধু তুমি সান্ত্বনা দিতে চেয়েছো। আচ্ছা, আর কি উপায় ছিল বলো তো ঠাকুরপো? একটা একটা অভাগী মেয়ে প্রথমবার তার শ্বশুর বাড়িতে সে কি করে তার স্বামীর মৃত্যু সংবাদটা ঘোষণা করবে বলো তো? কিন্তু নিভে যাওয়া চিতার ছাইটা তোমাকে যে জীবন্ত পুড়িয়ে মারবে বৌদি। যদি বাঁচতে চাও তাহলে এখনই মামার মামিকে গিয়ে সব কথা খুলে বলো। না 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 না, আমি পারবো না, আমি পারবো না। আমি যে বাচ্চাটা এই এখন হয়ে যাচ্ছি, এই বয়সে ওরা এই যন্ত্রণা কিছুতেই সহ্য করতে পারবে না ঠাকুরপো। কিন্তু আমিও তোমাকে এভাবে জ্বলে পড়ে মরতে দেবো না বৌদি। আমি এখনই গিয়ে মামার মামিকে সব কথা খুলে বলবো। খবরদার ঠাকুরপো, তোমাকে তোমার দাদার দিব্যি, দয়া করে ওই মানুষ দুটোর হাসি তুমি চিনিয়ে নিও না ঠাকুরপো, চিনিয়ে নিও না। বৌদি, এই ছলনাকে তুমি কতদিন বাঁচিয়ে রাখতে পারবে? জানি না। এক চিতে সিঁদুর দিয়ে যে ওই উপরে বসে আসছে সেই মানুষটাই আমাকে পথ দেখাবে। বৌদি, বৌদি তুমি মানুষ নও, বৌদি তুমি মানুষ নও গো, তুমি দেবী গো দেবী, তুমি এই স্বর্গের দেবী। এই বহু পুরনো বাংলার ঘরে ঘরে তোমার মতো মানুষের মূর্তি বানিয়ে আমাদের পুজো করা উচিত বৌদি, আমাদের পুজো করা উচিত, আমাদের পুজো করা উচিত। না না, আমাদের কোনো দেবী মহিমা নেই, আমাদের কোনো আলাদা শক্তি নেই। শীতের এক চিলতে সিঁদুর যে গোটা পৃথিবীর চেয়েও ভারী। তাই তো এই মানুষ
নিশ্চয়ই উপরে বসে আমার দিকে তাকিয়ে শুধু হাসছে। কি ভাবছো? কি ভাবছো আমি কাঁদবো? না 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 না, তুমি উপরে বসে হাসবে আর আমি কাঁদবো? আমাকে অত সহজে তুমি কাঁদাতে পারবে না। এই দেখো ও হাসছে, আমি হাসছি। তোমার মানবী হাসছে, তোমার মানবী হাসছে। তুমি কোথায় চলে গেলে? কোথায় চলে গেলে? ফিরে